ঘটনা যদি অঙ্কিত হইত, তবে কত দিনকার কত কথা আমার সোপানে সোপানে পাঠ করিতে পারিতে। পুরাতন কথা যদি শুনিতে চাও, তবে আমার এই ধাপে বইস, মনোযোগ দিয়া জলকল্লোলে কান পাতিয়া থাকো, বহুদিন কার কত বিস্তৃত কথা শুনিতে পাইবে। আমার আর একদিনের কথা মনে পড়িতেছে। সেও ঠিক এইরূপ দিন, ভরা গঙ্গা। আমার চারিটি মাত্র ভাব জলের উপরে জাগিয়া আছে, জলের সঙ্গে স্থলের সঙ্গে যেন গলাগলি। ভরা গঙ্গার উপরে শরৎ প্রভাতের যে রৌদ্র করিয়াছে, তাহার কাঁচা সোনার মতো রং, চাপা ফুলের মতো রং। রৌদ্রের এমন রং আর কোনো সময় দেখা যায় না। দুর্গা দুর্গা বলিয়া মাঝিরা নৌকা খুলিয়া দিল। ভট্টাচার্য মহাশয় ঠিক নিয়মিত সময় স্নান করিতে আসিয়াছেন। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতিম হন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরং। সে বড় বেশি দিনের কথা নহে, তোমাদের অনেক দিন বলিয়া মনে হইতে পারে, কিন্তু আমার মনে হইতেছে এই সেদিনের কথা। চক্রবর্তীদের বাড়ির ওই যে বৃদ্ধা স্নান করিয়া নামাবলী গায়ে মালা জপিতে জপিতে বাড়ি ফিরিয়া যাইতেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তখন এতটুকু ছিল। আমার মনে আছে তাহার এক খেলা ছিল। সে প্রত্যহ একটা ঘৃতকুমারীর পাতা গঙ্গার জলে ভাসাইয়া দিত। আমার দক্ষিণ বাহুর কাছে একটি পাকের মতো ছিল, সেইখানে পাতাটি ক্রমাগত ঘুরিয়া ঘুরিয়া বেড়াইত। সে কলসি রাখিয়া দাঁড়াইয়া তাহাই দেখিত। দেখছো পাতাটা কেমন ঘুরছে, ভারী মজা, তাই না? ওখানে একটা পাক আছে, তাই ঘুরছে। এতে তুই কি আমোদ পাস কে জানি। তাড়াতাড়ি জল ভর, বাড়ি যেতে হবে তো, সন্ধে হয়ে এলো। আর একটু দেখি, সবুর কর। পাতাটা কেমন কাপ খেতে থাকে, কিন্তু ডোবে না, ভারী মজা লাগে আমার। কিছুদিন বাদে সেই মেয়েটি আবার ডাগর হইয়া উঠিয়া তাহার নিজের মেয়ের সঙ্গে লইয়া জল লইতে আসিল। সে মেয়েও আবার বড় হইল। বালিকারা জল ছুঁড়িয়া দুরন্ত প্রকরণা করিলে তিনিও আবার তাহাদিওকে শাসন করিতেন ও ভদ্রোচিত ব্যবহার শিক্ষা দিতেন। এই তোরা তাড়াতাড়ি উঠে পড়, রসিপানা করিস না, লোকে নিন্দে করবে। জলে অতক্ষণ থাকলে শরীর খারাপ করবে। তখন আমার সেই ঘৃতকুমারীর নৌকা ভাসানো মনে পড়িত, ও বড় কৌতুক বোধ হইত। যে কথাটা বলিব মনে করি, সে আর আসে না। একটা কথা বলিতে বলিতে স্রোতে আর একটা কথা ভাসিয়া আছে। তেমনি একটা কাহিনী তাহার কষ্টা লইয়া আজ আমার কাছে ফিরিয়া ফিরিয়া বেড়াইতেছে। যে মেয়েটির কথা বলিতেছি, ঘাটের অন্যান্য মেয়েরা তাহাকে কুসুম বলিয়া ডাকিত। সে যখন আমার পাষাণের উপর পা ফেলিত ও তাহার চারগাছি মল বাজিতে থাকিত, তখন আমার শৈবাল গুলমুলগুলি যেন পুলকিত হইয়া উঠিত। যত দুরন্ত মেয়েদের তাহাকে না হইলে চলিত না। কেহ তাহাকে বলিত খুশি, কেহ তাহাকে বলিত খুশি, কেহ তাহাকে বলিত রাগ খুশি। তাহার মা তাহাকে বলিত কুসুমি। যখন তখন দেখিতাম কুসুম জলের ধারে বসিয়া আছে। সে জল ভারী ভালোবাসিত। কিছুদিন পরে কুসুমকে আর দেখিতে পাই না। ভুবন আর স্বর্ণ ঘাটে আসিয়া কাঁদিত। খুশিটার শ্বশুর ঘর চলে গেছে, একদম ভালো লাগলো। হ্যাঁ রে, খুশিরা খুশিকে ছাড়া কোনো খেলাতেই মন বসে না। ওর বরটা নাকি বিদেশে থাকে। আর কি ওর সঙ্গে দেখা হবে? আমার খালি কান্না পাচ্ছে। আমারও। ও জল কত ভালোবাসতো। হ্যাঁ রে, শুনলাম ওদের ওখানে গঙ্গা নেই। রাক্ষসীটা থাকবে কি করে গঙ্গা ছাড়া? উহাদের কথা শুনিয়া মনটা খারাপ হইয়া গেল। জলের পদ্মটিকে কে যেন ডাঙায় রোপণ করিতে লইয়া গেল। ক্রমে কুসুমের কথা
একরকম ভুলিয়া গেছে, 1 বৎসর হইয়া গেছে। একদিন সন্ধ্যার সময় বহুকালের পরিচিত পায়ের স্পর্শে সহসা যেন চমক লাগিল। মনে হইল যেন কুসুমের পা, কিন্তু সে পায়ে আর মল বাজিতেছে না, সে পায়ে সে সঙ্গীত নাই। কুসুমের পায়ে স্পর্শ ও মলের শব্দ চিরকাল একত্র অনুভব করিয়া আসিতেছে। আজ সহসা সেই মলের শব্দটি না শুনিতে পাইয়া সন্ধ্যাবেলাকার জলের কল্লোল কেমন বিষণ্ণ শুনাইতে লাগিল। কুসুম বিধবা হইয়াছে। তাহার স্বামী বিদেশে চাকরি করিত। পত্রযোগে বৈধব্যের সংবাদ পাইয়া 8 বছর বয়সে মাথার সিঁদুর মুছিয়া গায়ের গহনা ফেলিয়া আবার তাহার দেশে সে গঙ্গার ধারে ফিরিয়া আসিয়াছে। কিন্তু তাহার সঙ্গিনীদেরও বড় কেহ নাই। ভুবন, স্বর্ণ, অমলা শ্বশুর ঘর করিতে গিয়াছে। কুসুম নিতান্ত একলা পড়িয়াছে। কিন্তু সে যখন দুটি হাঁটুর উপর মাথা রাখিয়া চুপ করিয়া আমার ধাপে বসিয়া থাকিত, তখন আমার মনে হইত যেন নদীর ঢেউগুলি সবাই মিলিয়া হাত তুলিয়া তাহাকে খুশি খুশি রাক্ষসী বলিয়া ডাকাডাকি করিত। বর্ষার আরম্ভে গঙ্গা যেমন প্রতিদিন দেখিতে দেখিতে ভরিয়া ওঠে, কুসুম তেমনি দেখিতে দেখিতে প্রতিদিন সৌন্দর্যে যৌবনে করিয়া উঠিতে লাগিল। আমি কিন্তু বেশি বালিকাটির চেয়ে বড় কখনো দেখি নাই। তাহার মল ছিল না বটে, কিন্তু সে যখন চলিত আমি তাহার মলের শব্দ শুনিতে পাইতাম। এমনি করিয়া 10 বৎসর কখন কাটিয়া গেল গায়ের লোকেরা কেউ যেন জানিতেই পারিল না। সেই দিন ভোর হইতে প্রথম উত্তরের বাতাস অল্প অল্প করিয়া বহিতে আরম্ভ করিয়া ফুটন্ত বাবলা ফুলগুলি আমার উপরে একটা আধটা উড়াইয়া ফেলিতেছিল। আমার পাষাণের উপর একটু একটু শিশিরের রেখা পড়িয়াছিল। সেই দিন সকালে প্রহর হইতে গৌরতনু সৌম্যোজ্জ্বল মুখচ্ছবি দীর্ঘকায় এক নবীন সন্ন্যাসী আসিয়া আমার সম্মুখস্থ ওই শিব মন্দিরে আশ্রয় লইলেন। সন্ন্যাসীর আগমন বার্তা গ্রামে রাষ্ট্র হইয়া পড়িল। মেয়েরা কলসি রাখিয়া বাবা ঠাকুরকে প্রণাম করিবার জন্য মন্দিরে গিয়া ভিড় করিল। মেয়েরা ঘাটে আসিয়া বলা বলি করিত, আহা, কি রূপ দেখেছিস ভাই? মনে হয় যেন মহাদেব সশরীরে তার মন্দিরে এসে অধিষ্ঠিত হয়েছে। স্নান করিয়া যখন সন্ন্যাসী হোম শিখার ন্যায় তাহার দীর্ঘ শুভ্র পূর্ণতনু লইয়া জল হইতে উঠিতে তাহার জটাজট হইতে জল ঝরিয়া পড়িত, তখন নবীন সূর্য কিরণ তাহার সর্বাঙ্গে পড়িয়া প্রতিফলিত হইতে থাকিত। এমন আরো কয়েক মাস কাটিয়া গেল। চৈত্র মাসে সূর্যগ্রহণের সময় বিস্তর লোক গঙ্গা স্নানে আসে। বাবলা তলায় মস্ত হাট বসে। এই উপলক্ষে সন্ন্যাসীকে দেখিবার জন্য লোক সমাগম হইল। যে গ্রামে কুসুমের শ্বশুর বাড়ি, সেখানে হইতেও অনেকগুলি মেয়ে আসিয়াছিল। সকালে আমার ধাপে বসিয়া সন্ন্যাসী জপ করিতেছিলেন। তাহাকে দেখিয়া সহসা একজন মেয়ে আর একজনের গা টিপিয়া বলিয়া উঠিল, বলো, এই যে আমাদের কুসুমের স্বামী। ও মা, তাই তো গা, এই যে আমাদের চাটুর্যেদের বাড়ির ছোট দাদা বাবু। আহা, তেমনি কপাল, তেমনি নাক, তেমনি চোখ। আহা, সে কি আর আছে, সে কি আর আসবে? কুসুমের কি তেমনি কপাল। ঠিক বলেছিস, তার এত দাড়ি ছিল না। হ্যাঁ, সে এমন একহারা ছিল না। ঠিক বলেছিস, সে যেন এতটা লম্বা না। কিন্তু যাই বলিস ভাই, তার সঙ্গে খুব মিল আছে। এইরূপে এই কথাটির একরূপ নিষ্পত্তি হইয়া গেল, আর উঠিতে পারিল না। গ্রামের আর সকলেই সন্ন্যাসীকে দেখিয়াছিল, কেবল কুসুম দেখে নাই। অধিক লোক সমাগম হওয়াতে কুসুম আমার কাছে আর আশা একেবারে পরিত্যাগ করিয়াছিল। একদিন সন্ধ্যাবেলা পূর্ণিমা তিথিতে চাঁদ উঠিতে দেখিয়া বুঝি আমাদের পুরাতন সম্বন্ধ তাহার মনে পড়িল। তখন ঘাটে আর কেহ ছিল না। ঝিঝি পোকা ঝিঝি করিতেছিল।
মন্দিরের কাঁসর ঘন্টা বাজা এই কিছুক্ষণ হইল শেষ হইয়া গেল। পরিপূর্ণ জ্যোৎস্না, জোয়ারের জল ছলছল করিতেছে। আমার উপরে ছায়াটি ফেলিয়া কুসুম বসিয়া আছে। সন্ন্যাসী ধীরে ধীরে মন্দিরের ভিতর থেকে বাহির হইয়া আসিল। ঘাটে আসিয়া দু এক সোপান নামিয়া একাকিনী রমণীকে দেখিয়া ফিরিয়া যাইবেন মনে করিতেছেন। এমন সময় সহসা কুসুম মুখ তুলিয়া পশ্চাতে চাহিয়া দেখিল। তাহার মাথার উপর হইতে কাপড় পরিয়া গেল। ঊর্ধ্বমুখ ফুটন্ত ফুলের উপর যেমন জ্যোৎস্না পড়ে, মুখ তুলিতে কুসুমের মুখের উপর তেমনি জ্যোৎস্না পড়িল। সেই মুহূর্তেই দুজনের দেখা হইল, যেন চেনাশোনা হইল। মনে হইল যেন পূর্বজন্মের পরিচয় ছিল। মাথার উপর দিয়া পেচক ডাকিয়া চলিয়া গেল। শব্দে সচকিত হইয়া আত্মসম্বরণ করিয়া কুসুম মাথার কাপড় তুলিয়া দিল। উঠিয়া সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া প্রণাম করিল। সন্ন্যাসী আশীর্বাদ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? আমার নাম কুসুম। সে রাত্রে আর কথা হইল না। কুসুম ধীরে ধীরে চলিয়া গেল। তাহার পরদিন হইতে দেখিতাম কুসুম প্রত্যহ আসিয়া সন্ন্যাসীর পদধূলি লইয়া যাইত। সন্ন্যাসী যখন শাস্ত্র ব্যাখ্যা করিতেন, তখন সে একধারে দাঁড়াইয়া শুনিত। সন্ন্যাসী তাহাকে যেমন উপদেশ দিতেন, সে অবিকল তাহাই পালন করিত। প্রত্যহ সে মন্দিরের কাজ করিত, দেবসেবায় আলস্য করিত না। পূজার ফুল তুলিত, গঙ্গা হইতে জল তুলিয়া মন্দির ধৌত করিত। সে যখন ভক্তি ঘরে প্রভাতে সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া পড়িত, তখন তাহাকে দেবতার নিকটে উৎসর্গীকৃত শিশির ধৌত পূজার ফুলের মতো দেখাইত। একটি সুবিমল প্রফুল্লতা তাহার সর্বশরীর আলো করিয়া তুলিল। শীতকালের এই অবসান সময় শীতের বাতাস পড়ে। আবার এক একদিন সন্ধ্যাবেলায় সহসা দক্ষিণ হইতে বসন্তের বাতাস দিতে থাকে। আকাশে হিমের ভাব একেবারে দূর হইয়া যায়। বসন্ত বাতাসে আমার লতা গুল্মগুলি ফুলে ফুলে একেবারে বিকশিত হইয়া উঠিতেছে। এই সময় কুসুমকে আর দেখিতে পাই না। কিছুদিন হইতে সে আর মন্দিরেও আসে না, ঘাটেও আসে না। সন্ন্যাসীর কাছেও তাহাকে আর দেখা যায় না। ইতিমধ্যে কি হইল আমি কিছু জানিতে পারি নাই। কিছুকাল পরে একদিন সন্ধ্যাবেলায় আমারই সোপানের সন্ন্যাসীর সহিত কুসুমের সাক্ষাৎ হইল। কুসুম মুখ নত করিয়া কহিল, আমাকে কি ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, তোমাকে দেখতে পাই না কেন? আজকাল দেব সেবায় তোমার এত অবহেলা কেন? আমার কাছে তোমার মনের কথা প্রকাশ করে বলো। প্রভু, আমি পাপীয়সী, সেই জন্যই এই অবহেলা। কুসুম, তোমার হৃদয়ে অশান্তি উপস্থিত হয়েছে, আমি তা বুঝতে পেরেছি। কুসুম যেন চমকিয়া উঠিল। সে সেইখানে বসিয়া পড়িল, মুখে আঁচল ঢাকিয়া সোপানে সন্ন্যাসীর পায়ের কাছে বসিয়া কাঁদিতে লাগিল। সন্ন্যাসী কিছু দূরে সরিয়া গিয়া কহিলেন, তোমার অশান্তির কথা সমস্ত খুলে আমাকে বলো, আমি তোমাকে শান্তির পথ দেখিয়ে দেব। আপনি আদেশ করেন তো অবশ্যই বলব, তবে আমি ভালো করে বলতে পারবো না। কিন্তু আপনি বোধহয় মনে মনে সবই জানেন। প্রভু, আমি একজনকে দেবতার মতো ভক্তি করতাম, আমি তাকে পুজো করতাম। সেই আনন্দে আমার হৃদয় পরিপূর্ণ হয়েছিল। কিন্তু একদিন রাতে স্বপ্নে দেখলাম যেন তিনি আমার হৃদয়ের স্বামী। কোথায় যেন একটা বকুল বনে বসে তার বাম হাতে আমার ডান হাত দিয়ে আমাকে তিনি প্রেমের কথা বলছেন। এই ঘটনা আমার কিছুই অসম্ভব, কিছুই আশ্চর্য মনে হলো। স্বপ্ন ভেঙে গেল, তবু স্বপ্নের ঘোর ভাঙল না। তারপর দিন যখন তাকে দেখলাম,
আর আগের মতো দেখলাম না। মনে সেই স্বপ্নের ছবি আসতে লাগলো। ভয় করে পালালাম, কিন্তু সে ছবি আমার সঙ্গে সঙ্গে রইল। সেই থেকে আমার হৃদয়ের অশান্তি আর দূর হয় না। আমার সমস্ত অন্ধকার হয়ে গেছে। যখন কুসুম অশ্রু মুছিয়া মুছিয়া এই কথাগুলো বলিতেছিল, তখন আমি অনুভব করিতেছিলাম সন্ন্যাসী তাহার দক্ষিণ পদতল দিয়া আমার পাষাণ চাপিয়াছিলেন। যাকে স্বপ্ন দেখেছ সে কে বলতে হবে। সে আমি বলতে পারবো না। তোমার মঙ্গলের জন্য জিজ্ঞাসা করছি, সে কে স্পষ্ট করে বলো। নিতান্ত সে কি বলতেই হবে? হ্যাঁ, বলতেই হবে। প্রভু, সে তুমি। যেমনি তাহার নিজের কথা নিজের কানে গিয়া পৌঁছিল, অমনি সে মূর্ছিত হইয়া আমার কঠিন কোলে পড়িয়া গেল। সন্ন্যাসী প্রস্তরের মূর্তির মতো দাঁড়াইয়া রহিলেন। যখন কুসুমের মূর্ছা ভাঙিয়া সে উঠিয়া বসিল, সন্ন্যাসী কহিলেন, তুমি আমার সব কথাই পালন করেছ, আর একটা কথা বলবো, পালন করতে হবে। আমি আজই এখান থেকে চললাম। আমার সঙ্গে তোমার দেখা না হয়, আমাকে তোমার ভুলতে হবে। বলো, এই সাধনা করবে। তাই হবে। তবে আমি চললাম। কুসুম আর কিছু না বলিয়া তাহাকে প্রণাম করিল, তাহার পায়ে ধরিয়া মাথায় তুলিয়া লইল। সন্ন্যাসী চলিয়া গেলেন। তিনি আদেশ করে গেছেন, তাকে করতে হবে। তিনি আদেশ করে গেছেন, তাকে করতে হবে। তিনি আদেশ করে গেছেন, তাকে ভুলতে হবে। তিনি আদেশ করে গেছেন, তাকে ভুলতে হবে। বলিতে বলিতে ধীরে ধীরে গঙ্গার জলে নামিল। এতটুকু বেলা হইতে সেই জলের ধারে কাটাইয়াছে। শ্রান্তির সময় এই জল যদি হাত বাড়াইয়া তাহাকে কোলে করিয়া না লইবে, তাহলে আর কি লইবে? আমার কোলে যে খেলা করিত, সে আজ তাহার খেলা সমাপন করিয়া আমার কোল হইতে কোথায় সরিয়া গেল, জানিতে পারিলাম না।